ক্রেবস সাইকেল যখন আমরা পড়ছি তখন আমাদের কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো এখানে কতগুলো এটিপি উৎপন্ন হচ্ছে, NADPH2 কিংবা FADH2 উৎপন্ন হচ্ছে। একই সাথে আমাদের এখানে কিন্তু কার্বন কাউন্ট করতে হবে। কার্বন মিন্স কার্বন ডাইঅক্সাইড। কারণ আমরা যখন এই পুরো চ্যাপ্টারটা পড়েছি, তো একটা জিনিস কিন্তু আমরা সবসময় জানি যে রেসপিরেশন শব্দের অর্থ কি। রেসপিরেশন শব্দের অর্থ হচ্ছে যেখানে অক্সিজেন খরচ হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাই না? আমরা তো জানি যে এই পুরো প্রক্রিয়ায় একেবারে ETS বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটা সবার শেষে ঘটে, সেখানে গিয়ে আপনি অক্সিজেন খরচ করবেন। বাট তার আগে কিন্তু কার্বন ডাইঅক্সাইড অলরেডি প্রোডাকশন হওয়া শুরু হয়েছে। তো এখন আমরা একটু কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটা দেখব এবং ধীরে ধীরে যে সব কিছু একটা গ্লুকোজ ভেঙে 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 যাচ্ছে, একেবারে কার্বন বের হচ্ছে, দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইড কীভাবে বের হচ্ছে, কোথায় বের হচ্ছে, এইটা একটু আমরা দেখব। ওকে, সো আমি দেখাচ্ছি এখানে ক্রেবস সাইকেল, বাট আমি কিন্তু গ্লাইকোলাইসিস থেকে শুরু করব। ওকে, গ্লাইকোলাইসিসে গিয়ে দেখবেন গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের ক্ষেত্রে আমরা দেখি। আমি অনেক ডিটেইল এখানে দেখাবো না, আপনি যদি এর আগের ক্লাসগুলো না দেখেন আপনি এটা বুঝতে পারবেন না, আর যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। আপনার কি মনে আছে যে আমরা যখন গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করেছি, তখন কিন্তু কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়নি, জিরো। আবার যখন আমরা পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল CoA উৎপন্ন করেছি, তখন কিন্তু আমরা দেখেছিলাম পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল CoA সৃষ্টিতে দুইটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, তাই না? দুইটা NADH উৎপন্ন হয়, ঠিক কিনা? তো আমরা এখন ওইটা দেখব যে ওখানে কার্বন ডাইঅক্সাইড হিসাবে দুইটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, দুইটা কার্বন ডাইঅক্সাইড। আবার আমরা এখন ক্রেবস চক্র দেখলাম, এই যে চক্রটা দেখেন, তাহলে এসিটাইল, এটার নাম হচ্ছে ক্রেবস চক্র, ক্রেবস সাইকেল। ওকে, আপনাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে ক্রেবস সাইকেলে এসিটাইল CoA কয়টা যুক্ত হয়, আপনি তো জানেন যে একটা গ্লুকোজ ভেঙে দুইটা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, তাহলে দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে আমরা দুইটা এসিটাইল CoA পাই। এবং এই জায়গায় কি হয়েছিল, পাইরুভিক অ্যাসিড তো 3 কার্বন, এসিটাইল CoA 2 কার্বন, তাহলে 3 কার্বন থেকে 2 কার্বন হওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড বের হয়েছিল, তাই না? একটা করে কার্বন বের হয়ে গেছে। দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা এসিটাইল CoA সৃষ্টির সময় দুইটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে। সো আমরা ওইটাই কিন্তু এখানে লিখছি, পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল CoA সৃষ্টির সময় দুইটা কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে। তার মানে আপনি একটু চিন্তা করে দেখেন, গ্লুকোজ নিজে 6 কার্বন, এখানে দুইটা কার্বন বের হয়ে যায়, তার মানে গ্লুকোজের থাকে আর 4টা কার্বন, রাইট? এবং এই 4টা কার্বন যদি আপনি ভেঙে ফেলেন তাহলে আপনি শক্তিগুলো সব পাবেন। এই 4টা কার্বন যদি আপনি ভেঙে ভেঙে খুলে খুলে ফেলেন, সব শক্তি পাবেন। তো এই 4টা কার্বন ভাঙা হয় কিন্তু এই ক্রেবস চক্রতে। কেমনে আমি আপনাকে দেখাই। সো এবার দেখেন, একটা গ্লুকোজ থেকে দুইটা পাইরুভিক অ্যাসিড, দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা এসিটাইল CoA, দুইটা এসিটাইল CoA ভেতরে প্রবেশ করে। ওকে, তাহলে দুইটা এসিটাইল CoA যে ভেতরে প্রবেশ করে, এই সবগুলো কিন্তু দুইটা দুইটা করে, সবগুলা কি প্রত্যেকটা এসিটাইল CoA একবার করে রান করবে, এসিটাইল CoA প্রবেশ করলো, আরেকটা এসিটাইল CoA প্রবেশ করলো, রাইট? তাহলে এবার আমরা একটু দেখি কার্বন ডাইঅক্সাইড। এই যে দেখেন এখানে কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে, এটা দুইটা, এখানে কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে, এটা হলো দুইটা। তাহলে এবার আমরা দেখি ক্রেবস সাইকেলে দেখেন, এই যে কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড, টোটাল হচ্ছে 4টা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তাহলে আপনি আমাকে বলেন তো, আপনি শুরু করেছেন গ্লুকোজ নিয়ে, যার 6টা কার্বন, আপনি গ্লাইকোলাইসিসের পরে যে দুইটা ধাপ, পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল CoA এবং ক্রেবস সাইকেল, এই দুই ধাপে কি আপনি 6টা কার্বনই লস করছেন। তারপরে আপনার সমস্ত শক্তি বের হয়ে গেছে গ্লুকোজ থেকে, রাইট? রাইট, 6 কার্বনের যৌগ 6টা কার্বনই হারিয়ে ফেলেছে, গ্লুকোজের নাই, গ্লুকোজ ডান। ওকে, এই শক্তিগুলো বের হয়েছে কখনো এটিপি আকারে, কখনো FADH2 আকারে, কখনো NADH2 আকারে। সো ওগুলো ভিন্ন বিষয়, বাট কার্বনগুলো দাম নাই। সো দেখেন পুরা এরপর তো ETS বলে একটা ব্যাপার আছে, ওখানে তো আর কোনো কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার সুযোগ নাই। তাহলে আমরা হিসাব করে পেলাম কি পেলাম, ক্রেবস সাইকেলের 4টা কার্বন ডাইঅক্সাইড বের হয়, পাইরুভিক অ্যাসিড থেকে এসিটাইল CoA সৃষ্টিতে 2টা কার্বন ডাইঅক্সাইড বের হয়, টোটাল কিন্তু 6টা কার্বন ডাইঅক্সাইড আমরা পেলাম এবং 6টা কার্বন পেলাম, রাইট?
গ্লুকোজের 6টা কার্বন পেয়ে গেলাম। এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড গুলো যে বের হয় এটা কোন অঙ্গাণুতে বের হয়? খেয়াল করে দেখেন, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল CoA মাইটোকন্ড্রিয়াতে সৃষ্টি হয়, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড আপনি মাইটোকন্ড্রিয়াতে পাবেন। ক্রেবস সাইকেলও ঘটে মাইটোকন্ড্রিয়াতে, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড গুলো পাবেন মাইটোকন্ড্রিয়াতে। তাহলে আমাদের যে কোষ আছে, আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলাম, কোত্থেকে আসলো? মাইটোকন্ড্রিয়া থেকে আসলো। ত্যাগ করলাম, যে কার্বন ডাইঅক্সাইড গুলো আসলো কোথা থেকে? মাইটোকন্ড্রিয়া থেকে। ত্যাগ করলাম, 6টা কার্বন ডাইঅক্সাইড বের হলো। 6টা কার্বন ডাইঅক্সাইড মাইটোকন্ড্রিয়ার কোন কোন জায়গা থেকে আসছে? 2টা এই ধাপে আসছে আর 4টা এই ধাপে আসছে। যে খাবার খেয়েছিলেন সেই খাবার আপনি পৃথিবীতে ত্যাগ করলেন, তাহলে রাখলেন কি শরীরের মধ্যে? শরীরের মধ্যে শুধু শক্তিগুলো রাখলেন। গ্লুকোজের 6টা কার্বন নিয়ে প্রবেশ করছিলেন, 6টা কার্বনই বের হয়ে চলে যায়, তাহলে শুধুমাত্র শক্তিটাই আপনি পেয়ে যান এই গ্লুকোজ থেকে। তাহলে এই শক্তিটা যে রাখলেন শরীরে কোত্থেকে আসছে? সূর্য থেকে গ্লুকোজ তৈরির সময় গ্লুকোজ ঢুকেছিল, এই গ্লুকোজটা আমরা খাইছি, খেয়ে গ্লুকোজের সব কার্বন বের করে দিছি, শুধু সূর্যের সেই শক্তিটা আমরা রেখে দিলাম। তার মানে এইটাই বইয়ে বলা থাকে যে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য, এই জন্যই বলে। সো আমরা এখন একটু এটিপি এবং NADH2 FADH2 হিসাবটা করবো। ওকে, আচ্ছা, আমরা শুধু এখানে ক্রেবস সাইকেলের বিষয়টাই হিসাব করব, কারণ আমরা গ্লাইকোলাইসিসের বিষয়টা করছি এবং আমরা আরেকটা ভিডিওতে এটা ডিটেইল আলোচনা করব। ওকে, তো এই জায়গাটা একটু দেখেন ক্রেবস সাইকেলে কি ঘটনা ঘটেছে। সব যেহেতু দুইটা করে, এই যে দেখেন এখানে তাহলে 2টা NADH2, এখানে 2টা NADH2, এই যে এখানে 2টা NADH2, তাহলে 6 অণু NADH2। ওকে, এই যে এখানে FADH2 আছে, সাকসেস ফেইলে না, ফেইলে FA থাকবে 2টা FADH2। দেন এখানে ATP দেখেন, এই যে এখানে, দ্যাট মিন্স এখানে অ্যাকচুয়ালি ADP আসে, ADP থেকে ATP উৎপন্ন হয়, 2টা এসে 2টা কোয়ে বের হয়ে যায়, তো 2 ATP। এখন প্রশ্ন হইতে পারে ক্রেবস সাইকেলে কয়টা ATP উৎপন্ন হয়? খুবই সিম্পল প্রশ্ন, 2টা ATP উৎপন্ন হয়। কিন্তু আমাদের বইয়ে কি লেখা আছে? এটাকে 3 দিয়ে গুণ দাও, এটাকে 2 দিয়ে গুণ দাও, এটাকে 1 দিয়ে গুণ দাও, 3 6 18, 18 4 হচ্ছে 22, 22 এর 2 24, 24 ATP উৎপন্ন হয়। এটা উত্তর এমন হওয়ার কথা না। ক্রেবস সাইকেলে ATP উৎপন্ন হয় কয়টা? 2টা। ক্রেবস সাইকেলে কয়টা ATP উৎপন্ন হয়? 2টা। তো বইয়ে যেহেতু আছে, বইটা আপনাকে পরীক্ষা অ্যান্সার করতে হবে, তাহলে আপনি কি করবেন? পরীক্ষা ভালো করতে পারবেন। প্রিয় স্টুডেন্ট, এই 2টা কিন্তু ক্রেবস সাইকেলের পরের ধাপে প্রবেশ করে, এই 2টা, কারণ এই 2টা ভাঙতে হলে আপনাকে ETS বা অক্সিডেটিভ ফসফোরাইলেশনে যাইতে হবে। আমরা পরে এই ভিডিও নিয়ে কথা বলবো, এই টপিকটা নিয়ে কথা বলবো। সো দেয়ার ইজ 2 ATP। ক্রেবস সাইকেলে 2টা ATP উৎপন্ন হয়, বাট যদি আমরা হিসাব করি যে আসলে কয়টা ATP উৎপন্ন হতে পারে এখান থেকে পরের ধাপগুলো কমপ্লিট হওয়ার পর, খুবই সিম্পল। NADH2 ইকুয়াল প্রত্যেকটা NADH2 3টা ATP এর সমান, FADH2 প্রত্যেকটা 2টা ATP এর সমান, আর ATP ইকুয়াল একটা করে ATP। সো 3 6 18, 2 2 4, 2, টোটাল হচ্ছে 24 অণু ATP। তাহলে ক্রেবস সাইকেলই হচ্ছে সেই সাইকেল যেটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে। তাহলে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলে? আপনারা তো বলেন যে মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের সমস্ত ATP উৎপন্ন করে, এই জন্য পাওয়ার হাউস বলে। এখন থেকে কথাটা একটু ডিফারেন্ট ভাবে বলবেন। আপনারা বলবেন মাইটোকন্ড্রিয়ার ভিতরে ক্রেবস চক্র আছে, ক্রেবস চক্র থেকে এই পরিমাণ ATP উৎপন্ন হয়। সাইটোপ্লাজম থেকে আমরা মাত্র 2টা ATP পাই, কিন্তু ক্রেবস চক্র থেকে প্রায় 24 অণুর সমান ATP পাই। দ্যাট ইজ হোয়াই ক্রেবস চক্র যেহেতু মাইটোকন্ড্রিয়াতে, ATP আসছে ওখান থেকে, এই জন্য এটা হচ্ছে শক্তির উৎস। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আমি কার্বন ডাইঅক্সাইড এবং ATPর হিসাবটা বলেছি। আপনি যখন পড়বেন না, পড়ার সময় আপনি এইগুলো দেখে দেখে কিন্তু এই জিনিসগুলো কমপ্লিট করতে পারবেন, খুবই সিম্পল এগুলো। তো এই চার্টটা নিয়ে, ATP চার্টটা নিয়ে আমি আরেকটা সেপারেট ভিডিও বানাবো, ওইটাতে আপনি ডিটেল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।